হ্যালো এভরিবডি, আমি বিশ্বজিৎ এন্ড ওয়েলকাম টু CodeScheme। আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমি কথা বলবো HTML কারসেট অ্যাট্রিবিউট নিয়ে, অর্থাৎ যে অ্যাট্রিবিউট আমরা মেটা এলিমেন্টের মধ্যে ব্যবহার করি। তো আজ আমরা এই ভিডিওতে জানবো যে কারসেটকে কেন ব্যবহার করা হয়। শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। শুরু করার আগে একটা অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, কেননা আমি প্রতিনিয়তই আপনাদের জন্য এরকম ভিডিও নিয়ে আসবো। সো লেটস গেট স্টার্টেড। তো প্রথমে আমি এটা দিয়ে শুরু করব যে আমরা যে ভাষায় কথা বলি, কম্পিউটার কিন্তু ওই ভাষাকে চিনে না, বা কম্পিউটার আমাদের কোনো লেটার বা কোনো সংখ্যাকে চিনে না। যেমন 14, 15, 16, ABC এগুলোকে কি কম্পিউটার চিনে না। কম্পিউটার চিনে শুধুমাত্র বাইনারি ডিজিট, অর্থাৎ 0 এবং 1কে কম্পিউটার চিনে। তাই যদি কম্পিউটার আমাদের কোনো তথ্যকে স্টোর করে রাখতে হয় তাহলে সেটাকে বাইনারি কোড আকারে স্টোর করতে হয়। যদি আমি এখানে A লিখি, তাহলে সেটাকে সে আগে কি করবে, বাইনারিতে রূপান্তর করতে হবে, তারপর সে স্টোর করতে পারবে তার মেমোরিতে। ঠিক আছে? এখন সে স্টোর করতে গেলে তাকে কি করতে হবে, তাকে প্রথমে এটাকে একটা ইউনিক নাম্বার দিতে হবে, ইউনিক ডেসিমাল নাম্বার। যেমন সেটাকে 65 দেওয়া হয়েছে, ঠিক আছে। তারপর সেটাকে বাইনারি কোনো নাম্বারে এরকম একটা বাইনারি কোডে রূপান্তর করবে। ঠিক আছে? প্রথমে কি হবে, প্রথমে যদি আমরা ধরুন A লিখি তাহলে সে এটাকে একটা ইউনিকোড, অর্থাৎ ইউনিকোড বলতে একটা ইউনিক নাম্বার, ডেসিমাল নাম্বার দেওয়া হয়। তারপর সেটাকে ব্রাউজার কী করে, একটা বাইনারি কোডে রূপান্তর করে। কম্পিউটার কিন্তু সরাসরি একে বাইনারিতে রূপান্তর করতে পারবে না, কেননা কোনো ক্যারেক্টারকে সে বাইনারিতে রূপান্তর করতে পারে না। সে কোনো সংখ্যা পদ্ধতিকে বাইনারিতে রূপান্তর করতে পারে। যেমন কি এটা হচ্ছে ডেসিমাল নাম্বার, এই ডেসিমাল নাম্বারকে সে বাইনারিতে রূপান্তর করতে পারে, বা কোনো অক্টাল নাম্বারকে সে বাইনারিতে রূপান্তর করতে পারে, বা কোনো হেক্সাডেসিমাল নাম্বারকে সে বাইনারিতে রূপান্তর করতে পারে। কিন্তু সরাসরি কোনো ক্যারেক্টারকে সে বাইনারিতে রূপান্তর করতে পারবে না। এই জন্য তাকে একটা ইউনিক ডেসিমাল নাম্বার প্রদান করা হয় প্রথমে, তারপর সেটাকে বাইনারিতে রূপান্তর করে। এখন যদি আমি ধরেন বি, ঠিক আছে, তাহলে সেটার ইউনিক নাম্বার হচ্ছে 66, সেটাকে বাইনারিতে রূপান্তর করতে হবে। দেখ, তো এইগুলো আসলে সঠিক বাইনারি না। আমি জাস্ট এমনিতেই লিখলাম, আমি বোঝানোর জন্য লিখলাম। ঠিক আছে? তো এই পুরো পদ্ধতিটাকে বলা হয় এনকোডিং। বাইনারিতে রূপান্তর করতে হয়, রূপান্তর করার পদ্ধতিটাকে বলে এনকোডিং। আর তখনই ASCII এর উদ্ভাবন ঘটে। ASCII মানে হচ্ছে ASCII এর ফুল ফর্ম হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। তো এর মধ্যে 128টি ক্যারেক্টার সাপোর্ট করতো। 128টি ক্যারেক্টারকে তারা কি এনকোডিং করতে পারতো। 128টি ক্যারেক্টারকে এনকোডিং করতে পারতো। এবং 128টি ক্যারেক্টারের মধ্যে কী কী ছিল, যেমন A থেকে Z পর্যন্ত ছিল। তারপরে স্মল a থেকে, আমি এটাকে আসলে এইভাবে দিই, এটাকে এইভাবে দিই, ক্যাপিটাল A টু Z। তারপর হচ্ছে স্পেশাল ক্যারেক্টার, যেমন কি প্লাস, স্পেশাল, যেমন কী আছে, যেমন প্লাস, মাইনাস, সাইন, তারপরে আছে ডলার সাইন, তারপর আছে অ্যাঙ্গেল ব্র্যাকেট, তারপর আছে এগুলো হচ্ছে স্পেশাল ক্যারেক্টার। এগুলোকে এই সব কিছু মিলে মোট 128টি ক্যারেক্টারকে সে এনকোডিং করতে পারতো ASCII। তারপরে আসলো HTML4 ব্যবহার করা হতো ডিফল্ট ক্যারেক্টার হিসেবে ISO 88591। এটাকে ব্যবহার করা হতো কিসের ভ্যালু হিসেবে, কারসেটের ভ্যালু হিসেবে। এটা ছিল ডিফল্ট ক্যারেক্টার সেট। এটাকে না লিখলেও কি ডিফল্টভাবে এটা ব্যবহার থাকতো HTML4-এ। কিন্তু HTML4-এ আরও একটা ক্যারেক্টার সেট সাপোর্ট করতো, সেটা হচ্ছে UTF-8। ঠিক আছে? তো UTF-8 নিয়ে আমি পরে কথা বলছি। তো ISO-তে কী হতো, ISO-তে
256টি ক্যারেক্টারকে সাপোর্ট করতো। 256টি ক্যারেক্টারকে তারা এনকোডিং করতে পারতো। ঠিক আছে, এর মধ্যে কি ছিল, আগে যেগুলো ছিল ঠিক এগুলোকে এরকমই রেখে দিয়েছে। যেমন কি এর জন্য কি ব্যবহার করা হতো, যে ডেসিমাল নাম্বার ব্যবহার করতো, ইউনিক নাম্বার যেটাকে ইউনিক কোড বলি আমরা, সেটা হচ্ছে 65। হ্যাঁ, বি এর জন্য 66। ওইগুলো ঠিক রেখে তারা আরও 128টি, টোটাল 256টি ক্যারেক্টারকে এনকোডিং করতে পারতো। ঠিক আছে, তারপরে আসলো HTML5 ব্যবহার করা হতো UTF-কে ডিফল্ট ক্যারেক্টার এনকোডার হিসেবে। ঠিক আছে, UTF-8। আচ্ছা, UTF-এর ফুল ফর্ম হচ্ছে, আমি UTF-এর ফুল ফর্মটা লিখে দিই। UTF ইউনিকোড ট্রান্সফরমেশন ফরম্যাট। ঠিক আছে, এর মধ্যে পৃথিবীর প্রায় সব ধরনের ক্যারেক্টার সেটকে মানে ইনভলভ করা সম্ভব হয়েছে। অর্থাৎ সব ধরনের ক্যারেক্টারকে তারা কি এনকোডিং করতে পারতো। যেমন প্রায় 10,000 ক্যারেক্টারকে তারা এনকোডিং করতে পেরেছে। প্রায় অলমোস্ট মানে সব ভাষাকে তারা মানে তাদের মধ্যে নিতে পেরেছে। এখন আমরা এই সবগুলো ব্যবহার দেখব। আগে আমরা এগুলোকে কি করি, কমেন্টসে একটু রেখে দিই। কমেন্টসের মাধ্যমে কমেন্টস কীভাবে করে সেটা অবশ্যই আমরা জানি। হ্যাঁ, এটা আমি কমেন্টসে রেখে দিলাম যেন আপনারা সব ইনফরমেশন পেয়ে যান। ঠিক আছে, আচ্ছা, তো আমি নিচে কিছু টেক্সট নিয়ে আসি। আমি যেমন এগুলোকে নিয়ে আসলাম, যেমন এটা একটা আরবি অক্ষর, এটা একটা বাংলা, দেখতেই পাচ্ছেন না, এটা ইংরেজি। ঠিক আছে, এখন আমি এটাকে সেভ করব, দেন আমি এখানে রিলোড দেব। তো দেখতে পাচ্ছেন যেগুলো চলে আসছে এখানে। আচ্ছা, এখানে UTF-8 ক্যারেক্টার দেওয়া আছে। আমি এটাকে কী করব, মুছে দেব, এবং লিখব কি ISO8859। এখন যদি আমি সেভ করি, এবং এখানে যদি রিলোড দিই, দেখবেন যে এগুলোকে সে কী করতে পেরেছে, সে এগুলোকে মানে এনকোডিং করতে পারেনি। সেজন্য এখানে কি আসছে, আচ্ছা, এইটাকে এনকোডিং করতে পারেনি। যেখানে একটা হর্স, এটাকে এটা দিই এবং সেভ করে দিলাম, Ctrl+S দিয়ে এখানে। তো এখন ঠিক আছে, হাই হোয়াটসঅ্যাপ নেম। কিন্তু বাকিগুলোকে সে কী করতে পারেনি, এনকোডিং করতে পারেনি। কারণ কি, এখানে শুধুমাত্র 128টি ক্যারেক্টারকে সাপোর্ট করতে, মানে 256টি ক্যারেক্টারকে তারা এনকোডিং করতে পারতো, কিন্তু এর বেশি করতে পারতো না। সেই জন্য এই যে বাংলা এবং আরবি দুটোকে তারা এনকোডিং করতে পারেনি। কিন্তু যদি এখানে আমি UTF-8 দিই, UTF-8, তাহলে সে পৃথিবীর সব ভাষাকে এনকোডিং করতে পারে। তাহলে সেইগুলোকেই করতে পারার কথা, যেমন কি আরবি এবং বাংলা সবগুলোই করতে পারার কথা। এখন আমি সেভ দিলাম এখানে, এবং এখানে যদি আমি রিলোড দিই, তাহলে দেখবেন যে সব কিছু ঠিক আছে, সে সবগুলোকে এনকোডিং করতে পেরেছে। আচ্ছা, আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে HTML5-এ UTF-16 সাপোর্ট করে। ঠিক আছে, এখানে যদি আমি UTF-8-এর বদলে আমি 16 লিখি, হ্যাঁ, এবং সেভ দিই, এবং এখানে রিলোড দিই, তাহলে দেখবেন কি সবগুলো ঠিক আছে। UTF-16-এ তো আরও বেশি ক্যারেক্টার এনকোডিং করতে পারে, আরও বেশি ক্যারেক্টার সাপোর্ট করে। ঠিক আছে, UTF-32 পর্যন্ত আছে। আমাদের বিভিন্ন অপারেটিং সিস্টেমে UTF-16, UTF-32 এগুলো ব্যবহার করা হয়। কিন্তু ওয়েব পেজে HTML, তারপরে ইমেলের মানে ওয়েব পেজে বা ওয়েবসাইটে এগুলো এই UTF-8কে ব্যবহার করা হয়। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কী বোঝাতে চেয়েছি। ঠিক আছে, তো এই ছিল আজকের টিউটোরিয়াল। আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যদি আপনাদের মনে কোনো রকম প্রশ্ন থেকে থাকে, যে আপনারা কোনো কিছু বুঝতে পারেননি, হ্যাঁ, তাহলে যদি এরকম কোনো কিছু থেকে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করে আমাদের জানাবেন। আমরা অবশ্যই চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। তাই সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।